বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে এত কষ্ট করে সকালবেলা ক্লাসে যুক্ত হওয়ার জন্য। যারা যুক্ত হয়নি তারা পরে রেকর্ডিং শুনে নিবে। আমাদের ধারাবাহিক ক্লাস চলছে ফৌজদারি কার্যবিধির ক্লাস, তাই না? গত ক্লাসে আমরা ম্যাজিস্ট্রেট আদালতের বিচারের বিধানগুলো জেনেছিলাম। ম্যাজিস্ট্রেট আদালত কিভাবে বিচার করবে, গত ধারা থেকে ম্যাজিস্ট্রেট আদালতের বিচারের কার্যক্রম শুরু হয়েছে, কিভাবে বিচার কার্যক্রম সম্পন্ন করে অনেকগুলো গুরুত্বপূর্ণ ধারা জেনেছিলাম। নালিশ প্রত্যাহার করে কিভাবে, তার আগের অধ্যায়ে দেখেছিলাম আমরা নালিশ খারিজ করে কিভাবে, নালিশ প্রত্যাহার করে কিভাবে, মিথ্যা তুচ্ছ বিরক্তিকর মামলা করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা। প্রথমেই ম্যাজিস্ট্রেট অব্যাহতি দেওয়ার চেষ্টা করেন, অর্থাৎ নথিপত্র পর্যালোচনা করার পর যদি দেখেন অভিযুক্ত ব্যক্তির অপরাধ প্রমাণ বা সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় তার বিরুদ্ধে, সেক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণ হবে, না হলেই প্রথমেই অব্যাহতি দিয়ে দেওয়ার চেষ্টা করেন। তারপরে দেখেন যদি 241-এর কথা বলছি, তারপরে 242-এ আমরা জানলাম অভিযোগের সংক্ষিপ্ত সার বিবৃত করতে হবে, অর্থাৎ তাকে যদি দেখেন যে না এই নথিপত্র পর্যালোচনা করে তার বিরুদ্ধে অপরাধ প্রমাণের মোটামুটি কিছু সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে, তখন আবার কি করবে, নতুন করে আনুষ্ঠানিকভাবে চার্জ গঠন করবে, তাকে জিজ্ঞাসাবাদ করবে সে দোষ স্বীকার করে কিনা। দোষ স্বীকার করলে 243-এ দোষ স্বীকারের ভিত্তিতে দণ্ড দিবে, দোষ স্বীকার না করলে উভয় পক্ষকে সাক্ষ্য প্রমাণ উপস্থাপনের জন্য নির্দেশ দিবে। এই সাক্ষ্য প্রমাণ সাপেক্ষে 245 ধারায় খালাস বা দণ্ডাদেশ দিবে। তারপরে আমরা দেখলাম ফরিয়াদি যদি অনুপস্থিত থাকে তাহলে কি করা যাবে, তখনও আসামিদেরকে খালাস দেওয়া যাবে, অনেক সময় মামলাও প্রত্যাহার করে দিতে পারে আদালত। 248-এ দেখেছি নালিশ প্রত্যাহার। যদি কোনো ব্যক্তি মনে করে যে না তার শেয়ার মামলাটা চালাতে চায় না বা কোনোভাবে আপোষ নিষ্পত্তি হয়েছে, আদালতের বাইরেও অনেক সময় আপোষ নিষ্পত্তি হয়ে থাকে, এভাবে যদি আপোষ নিষ্পত্তি হয়ে যায় তাহলে মামলা প্রত্যাহারের জন্য তিনি আবেদন করতে পারবেন, ম্যাজিস্ট্রেট যাচাই বাছাই সাপেক্ষে তার মামলাটি প্রত্যাহার করে দিবেন। আচ্ছা, এরপরে জানলাম মিথ্যা তুচ্ছ বিরক্তিকর মামলা হলে তখন পদ্ধতি। আজকে আমরা একটু সংক্ষিপ্ত বিচার দেখব। গুরুত্বপূর্ণ জায়গা সংক্ষিপ্ত বিচার, কারণ মোটামুটি অনেকবার টিকাও আসে সংক্ষিপ্ত বিচার কাকে বলে, সংক্ষিপ্ত বিচার পদ্ধতি আলোচনা করুন। অনেক সময় এমসিকিউ আসে সংক্ষিপ্ত বিচারে কতদিন দণ্ডে দণ্ডিত করা যায়, কোন অপরাধগুলোর সংক্ষিপ্ত বিচার করা যায়। আচ্ছা, সংক্ষিপ্ত বিচারটা যদি ওইভাবে সংজ্ঞা দেয় বা টিকা দেয় সংক্ষিপ্ত বিচার কাকে বলে, আপনারা লিখবেন ফৌজদারি কার্যবিধির 22 অধ্যায় অনুযায়ী। অধ্যায়টা একটু জানতে হবে, 22 অধ্যায়টা জানতে হবে, 20 অধ্যায় জানতে হবে। ম্যাজিস্ট্রেট আদালতের বিচার 20 অধ্যায়, এটা জানতে হবে। 22 অধ্যায় সংক্ষিপ্ত বিচার জানতে হবে। দায়রা আদালতের বিচার পাবেন 23 অধ্যায়। এই 3টা অধ্যায় একটু জানতে হবে, হ্যাঁ? তাহলে সংক্ষিপ্ত বিচার বহু জায়গায় পাবেন, এমনকি আপনারা স্পেশাল অ্যাক্টেও গিয়ে পাবেন 22 অধ্যায় অনুযায়ী বিচার হবে, মানে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার হবে। তো যদি আসে সংক্ষিপ্ত বিচার কাকে বলে, তখন দেখেন 260 ধারায় অনেক বড় একটা লিস্ট দেওয়া আছে, বিভিন্ন পেনাল কোডের বিভিন্ন অপরাধের অনেক বড় একটা তালিকা দেওয়া আছে। মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা 2 বছরের নিচে কারাদণ্ডযোগ্য যে কোনো অপরাধের ক্ষেত্রে এইভাবে সংক্ষিপ্ত বিচার করা যাবে। তো সংক্ষিপ্ত বিচারটা মূলত কি, দ্রুততম সময়ের মধ্যে বিচার অনুষ্ঠান করা। তাহলে একটু অপরাধগুলো আমরা একটু দেখবো এক নজর, কি কি অপরাধগুলোর কথা বলেছে। প্রথমে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, 2 বছরের বেশি কারাদণ্ডে দণ্ডনীয় নয় এমন অপরাধগুলোর ক্ষেত্রে সংক্ষিপ্ত বিচার করা যায়। এছাড়াও পেনাল কোডের 264, মানে বাটখারা এবং ওজন পরিমাপক যন্ত্র সংক্রান্ত যে আমরা অধ্যায়গুলো পড়বো বা যারা পড়েছি তারা তো জানি। তো এই ধরনের অপরাধগুলো 264, 65, 66, আঘাত সংক্রান্ত অপরাধ, চুরি, সম্পত্তি সম্পর্কিত অপরাধ, সম্পত্তি আত্মসাৎ, চোরাই মাল গ্রহণ করা, ক্রয় বিক্রয় করা, এই ধরনের অপরাধগুলো ধারাগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। তো ঘুষ গ্রহণ সংক্রান্ত অপরাধ বা উল্লিখিত অপরাধগুলোর সহায়তা, প্রচেষ্টা করা, প্ররোচনা দান করা, মানে সহায়তা, প্রচেষ্টা, প্ররোচনা যাই করুক না কেন সকল অপরাধীদেরকে সংক্ষিপ্ত বিচারের অধীনে বিচার করা যাবে, দ্রুততম সময়ে তাদের বিচার করা যাবে। অর্থাৎ অপেক্ষাকৃত কম গুরুতর অপরাধ, তাই না? 2 বছরের নিচে কারাদণ্ডযোগ্য মানে কি, একটু কম, যে অপরাধের শাস্তি একটু কম। অপেক্ষাকৃত কম গুরুতর অপরাধের ক্ষেত্রে দীর্ঘ আইনি প্রক্রিয়া এড়িয়ে দ্রুত বিচার নিষ্পত্তি করাটাই হলো সংক্ষিপ্ত বিচার, বা এটাকেই সংক্ষিপ্ত বিচার বলে। তো আপনি তো এভাবে লিখলে চলবে না, আপনাকে একটু লিখতে হবে পেনাল কোডের এই বিভিন্ন ধরনের অপরাধগুলো, 2-1টা অপরাধ দিয়ে লিখবেন। মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড যোগ্য অপরাধ অথবা 2 বছরের নিম্নে, মৃত্যুদণ্ড কারাদণ্ডযোগ্য অপরাধ ব্যতীত 2 বছরের নিম্নে যদি কোনো অপরাধের দণ্ড হয় এমন অপরাধ কোনো ব্যক্তি সংগঠন করলে
মূল আইনি প্রক্রিয়া মানে দীর্ঘ আইনি প্রক্রিয়া বাদ দিয়ে দ্রুততম সময় এটা নিষ্পত্তির জন্য যে ব্যবস্থা গ্রহণ করা হয় সেটাই হলো সংক্ষিপ্ত বিচারের যে ব্যবস্থা রয়েছে তাকেই সংক্ষিপ্ত বিচার বলে। সঙ্গে একটু আদালতগুলো দিয়ে দিন, কে কে বিচার করতে পারে। প্রথম শ্রেণী, মেট্রোপলিটন, সমমান। তাহলে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার করবেন, সমমান মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা সমমান অন্য কোনো ম্যাজিস্ট্রেট যাকে ক্ষমতা দেওয়া হবে তিনিও এই ধরনের বিচারগুলো করতে পারবেন। তাহলে সংক্ষিপ্ত বিচার কাকে বলে, কোন অপরাধের ক্ষেত্রে সংক্ষিপ্ত বিচার করা যায় এবং কোন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার করে থাকেন, বুঝতে পারলাম আমরা। আচ্ছা, এখানে একটু সংশোধন এসেছে, সেটা হলো কি, আগে যে এই যে 2 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডনীয় নয় তার নিচের কারাদণ্ডযোগ্য অপরাধ এগুলো করলে সংক্ষিপ্ত বিচার করা যেত, এখন একটু সামান্য শুধু বলেছে সম্পত্তির যদি ক্ষতি সাধন হয় সেই ক্ষেত্রে 5 লক্ষ টাকা পর্যন্ত সম্পত্তির ক্ষতি হলে সংক্ষিপ্ত বিচার করা যাবে। এটা একটু আমরা বাম দিকে লিখে রাখবো, ধারার বাম পাশে একটু লিখে রাখবো। অর্থাৎ 2025-এর অধ্যাদেশ হলো না, তখন যে সংশোধন এলো, সংশোধনে এসেছে 5 লক্ষ টাকা পর্যন্ত সম্পত্তির ক্ষতি সাধন হলেও সংক্ষিপ্ত পদ্ধতিতে সেই অপরাধের বিচার করা যাবে। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন, এইটুকুই সংক্ষিপ্ত বিচার। তাহলে যদি সংক্ষিপ্ত বিচারের সংজ্ঞা আসে সুন্দর করে গুছিয়ে লিখবো। ফৌজদারি কার্যবিধি 260 ধারা পর্যালোচনায় দেখা যায় যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অথবা মেট্রোপলিটন বা সমমান ক্ষমতা সম্পন্ন অপর কোনো ম্যাজিস্ট্রেট মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, 2 বছর কারাদণ্ডযোগ্য নয় মানে তার নিচে 2 বছরের কম কারাদণ্ডযোগ্য যে অপরাধগুলো রয়েছে, যেমন পেনাল কোডে 264, এগুলো কিন্তু সবগুলো 1 বছর করে দণ্ড, তাই না? 264, 65, 66 ধারার যে অপরাধ, 323, 379, 80, এগুলোর ক্ষেত্রে আবার সবসময় যে একদম বেশি দণ্ড দিবে এমন না, 2 বছরের নিচেও দণ্ড দিতে পারে। এই ধরনের অপরাধগুলোর ক্ষেত্রে আরো অন্যান্য অপরাধে সহায়তা প্রচেষ্টা করলে কি করতে পারে, ম্যাজিস্ট্রেট ওই অপরাধগুলো দ্রুততম সময় নিষ্পত্তি করে ফেলতে পারে। তো এই যে নিষ্পত্তির যে বিধান বা দ্রুততম বিচারের যে বিধান, এই বিচারকেই সংক্ষিপ্ত বিচার বলে। সিআরপিসি 260 এভাবে লিখলাম। এরপরে নিচে একটা নোট দেব, 2025 অধ্যাদেশের সংশোধন অনুযায়ী কি হয়েছে, 5 লক্ষ টাকা পর্যন্ত যদি সম্পত্তির ক্ষতি সাধন হয় তারপরেও সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে বিচার কার্যক্রম পরিচালনা করা যায়। আচ্ছা, এরপরে আমরা 262টা নেব একটু। 262 ও 261-তে বলেছে কম ক্ষমতা সম্পন্ন ম্যাজিস্ট্রেট বেঞ্চের উপরে ক্ষমতা অর্পণ, মানে দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটও এই বিচারগুলো করতে পারবে, তবে সরকার ক্ষমতা দিলে। এটা একটু রিডিং করে রাখবেন। 262টা হলো মূল আকর্ষণ, কেন দণ্ডের ব্যবস্থা রয়েছে 262-তে। সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারটা হবে ম্যাজিস্ট্রেট আদালতের বিচার মতো। তাহলে ম্যাজিস্ট্রেট আদালতের বিচার কিভাবে হয়, 241-এর পরের যে ধারাগুলো 250 পর্যন্ত এই একই রকম করে বিচারের পদ্ধতি। তাহলে বিচারের ক্ষমতা 260, বিচারের পদ্ধতি হলো 262। কিভাবে হবে, ম্যাজিস্ট্রেট আদালতের বিচারের ন্যায় সংক্ষিপ্ত বিচার অনুষ্ঠিত হবে। আচ্ছা, দণ্ড কত দিতে পারবেন, দণ্ড 2 বছরের অধিক কারাদণ্ডের আদেশ দেয়া যাবে না। 2 বছরের অধিক কারাদণ্ডের আদেশ দেয়া যাবে না, এইটুকু জানলেই হবে। 260, 262 ধারা, এই দুইটা ধারা আমরা এখান থেকে নেব। এরপরে আমরা চলে যাব দায়রা আদালতের বিচার। দায়রা আদালতের বিচার দেখবো 265-র ক থেকে 265-র ঠ পর্যন্ত, আপনাদেরকে লিখে দিয়েছি, একটু এক নজর দেখে নিবেন, এক লাইন করে পড়লেই হবে। আচ্ছা, দায়রা আদালত মানে সেশন কোর্ট যেটা আর কি। দায়রা আদালত জেলা পর্যায়ে সর্বোচ্চ আদালতটা বলা হয় জেলা ও দায়রা জজ আদালত। একই আদালত কিন্তু আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না, সেটা হলো। আচ্ছা, দণ্ড কি সংশোধন হয়েছে? না, দণ্ড সংশোধন হয়নি। রিফাত, কোথায় পেলেন আপনি দণ্ড সংশোধন হয়েছে? বলেছে 5 লক্ষ টাকার অধিক পরিমাণে সম্পত্তির ক্ষতির ক্ষেত্রেও। আমি সংশোধনটা তাহলে পড়ি, খেয়াল করেন। 260-এর সংশোধন, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণী বা ম্যাজিস্ট্রেট বেঞ্চের ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করার ক্ষেত্রে সম্পত্তির মূল্য নির্ধারণ করা হয়েছে অনধিক 5 লক্ষ টাকা। তাহলে 5 লক্ষ টাকার ক্ষতি হয়ে গেলেও আপনি কি করতে বলতে পারবেন না যে এটা তো সামান্য ক্ষতি, মানে এটা তো অনেক বড় ক্ষতি, এটা অন্য আদালতে বিচার হবে বা এটা কেন সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার হবে, এরকম বলার সুযোগ নেই। হ্যাঁ, আছে। 265-র ক থেকে 265-র ঠ পর্যন্ত আমরা একদম এক নজরে এক লাইন করে শুধু একটু দেখবো। এটাও একটা বিচারের পদ্ধতি, ওই যে গত ক্লাসে আমরা যেমন পজিটিভ নেগেটিভ করেছি একই রকম করে
এই দায়রা আদালতেও বিচার কার্যক্রম অনুষ্ঠিত হবে। আচ্ছা, সর্বপ্রথম 265 ক ধারাটাতে বলা হলো দায়রা আদালতের যে বিচার, যে কথাটা বলছিলাম, জেলা ও দায়রা জজ, ক্রিমিনাল সেকশন গুলো দায়রা জজ দেখেন, দেওয়ানি মামলাগুলো জেলা জজ দেখেন। হ্যাঁ, জেলা ও দায়রা জজ একই ব্যক্তি, একই আদালত, দায়িত্বের ভিন্নতা রয়েছে। বুঝতে পারলাম? একটা হলো ফৌজদারি সেকশনটা দেখেন একজন জজ, আর একটা হলো কি দেওয়ানি সেকশন দেখেন, দুটো মিলে জেলা ও দায়রা জজ। একই ব্যক্তি, ক্ষমতা দুই রকম, দুই ধরনের বিচার পদ্ধতি। তো দায়রা জজটাই কিন্তু জেলা জজ, তবে কি দায়রা জজ যিনি, তিনি ক্রিমিনাল সেকশনটা দেখেন, মানে এই মামলাগুলো তিনি বিচার কার্যক্রম পরিচালনা করেন। তাহলে বিচার এখন কোথায় চলছে? দায়রা আদালতে চলছে। কত অধ্যায়? সিআরপিসি 23 অধ্যায় অনুযায়ী দায়রা আদালতে বিচার কার্যক্রম চলমান আছে। 265 কয়ে বললো যে দায়রা আদালতের যে মামলাগুলো, এগুলো কি হবে? একজন পাবলিক প্রসিকিউটরের নেতৃত্বাধীনে পরিচালিত হবে। তো যে কোনো মামলায় একজন উকিল তো থাকবেন, অ্যাডভোকেট থাকবেন, অর্থাৎ বাদী পক্ষের হয়ে বা রাষ্ট্রপক্ষের হয়ে মামলা পরিচালনা করবেন পাবলিক প্রসিকিউটর। এটা হলো প্রথম কথা 265 ক। বুঝতে পারলাম? তাহলে বাদী পক্ষ বা রাষ্ট্রপক্ষের হয়ে মামলা পরিচালনা করবেন পাবলিক প্রসিকিউটর, 265 ক। এরপর 265 খয়ে বলল বাদী পক্ষ মামলাটা শুরু করবে, অর্থাৎ পাবলিক প্রসিকিউটর। প্রথমে একটা দায়রা আদালত কল্পনা করেন, তো পাবলিক প্রসিকিউটর উঠেই বলতেছে, মহামান্য আদালত, ওই যে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে রয়েছেন রিপন মাহমুদ, তিনি এই অপরাধ করেছেন, আমার বাদীর বিরুদ্ধে এই অপরাধ সংঘটিত হয়েছে। তাহলে আসামিকে দোষ দিয়ে মামলা শুরু হয়। সর্বপ্রথম কিন্তু মামলা শুরু হয় কি দিয়ে? আসামিকে দোষ দিয়ে। আপনারা দেখবেন, আপনারা যদি আদালত দেখে থাকেন, কেডি পাঠক যে অভিনয় করে, তো এখানে দেখবেন যে সে কিন্তু প্রথমে কথা বলে না, যেহেতু সে ডিফেন্স লয়ার। তো কে প্রথম কথা বলে? প্রথম কথা বলে রাষ্ট্রপক্ষের উকিল বা সরকারি যে পিপি থাকেন তিনি, হ্যাঁ, বাদী পক্ষের অ্যাডভোকেট, তিনি আসামিকে দোষ দিয়ে মামলা শুরু করেন। তো প্রথম বললো 265 কয়ে বললো দায়রা আদালতের বিচার হবে কিভাবে? পাবলিক প্রসিকিউটর পরিচালনা করবেন। আর 265 খয়ে বললো আসামিকে দোষ দিয়ে বাদী পক্ষের অ্যাডভোকেট মামলাটা উদ্বোধন করবেন। আচ্ছা, শুরু হলো, এটা কিন্তু বিচার শুরু হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এরপরে 265 গয়ে দেখবো, এখন বাদী পক্ষের উকিলের কথা শুনলো, শোনার পরে কাগজপত্রগুলো, এগুলো সাক্ষ্য, এগুলো শ্রবণের পর আবার অভিযোগকারী পক্ষের বক্তব্য শুনবে ম্যাজিস্ট্রেট। যদি মনে করে যে না, এই মোকদ্দমা চালানোর মতো পর্যাপ্ত কোনো কারণ নাই, তাহলে শুরুতেই আসামিকে অব্যাহতি দিয়ে দিবে। আপনি সাক্ষ্য আইন বলেন, সিআরপিসি বলেন, বিভিন্ন আইনগুলো আপনি যখন ভালো করে পড়বেন, আপনি দেখবেন কখনোই একজন মানুষকে শুরুতেই দোষী মনে করার সুযোগ নেই। কারণ মানুষ জন্মগতভাবে নিষ্পাপ হয়ে পৃথিবীতে আসে, তাই না? পরে তো সে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সে ইয়া হয়ে যায়, ও, অনেক সময় ক্রিমিনাল হয়ে যায় বা এই ধরনের ক্রাইমে জড়িয়ে পড়ে। তো স্বভাবতই একটা মানুষ সাধারণত এই ধরনের অপরাধে জড়ায় না। এই জন্য আদালত ধরেই নেয় যে না, প্রথমেই তাকে অব্যাহতি দেওয়ার চেষ্টা করতে হবে, পরে বিচারে প্রমাণ হয়ে গেলে তারপরে তার বিচার করা যাবে। আচ্ছা, এই যে ডিসচার্জ দিবে, তাহলে 265 গয়ের বিধান হলো এগুলো শোনার পর বাদী পক্ষের অ্যাডভোকেট বা অভিযোগকারীদের বক্তব্য শ্রবণের পর যদি আদালতের মনে হয় যে না, এই অভিযোগকারী ব্যক্তির যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, এই মামলাটা তার বিরুদ্ধে পরিচালনা করার যথেষ্ট কারণ নেই, তাহলে কি করে দিবে? প্রথমেই ডিসচার্জ দিয়ে দিবে, মামলা থেকে অব্যাহতি দিয়ে দিবে। 265 গ। এরপর আমরা দেখবো 265 ঘ। যদি দেখে যে না, আসলেই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রয়োজন রয়েছে, তাহলে আনুষ্ঠানিকভাবে চার্জ গঠন করবে। অনেকটা ম্যাজিস্ট্রেট আদালতের মতোই, শুধু একটু পার্থক্য রয়েছে। তাহলে 265 গয়ে আনুষ্ঠানিকভাবে চার্জ গঠন হলো এবং ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো যে আপনি কি দোষ স্বীকার করেন? 242 পড়েছেন না, অনেকটা এরকম। তো 265 ঘয়ে আনুষ্ঠানিকভাবে চার্জ গঠন হবে, পাশাপাশি আসামিকে জিজ্ঞাসা করা হবে যে আপনার বিরুদ্ধে এই এই চার্জ গঠন করা হয়েছে, আপনি কি বলেন, আপনার কিছু বলার আছে কিনা। তখন আসামি যদি দোষ স্বীকার করে ফেলে 265 উমতে তাকে দণ্ডাদেশ দিবেন। তাহলে 265 উম হলো দণ্ডাদেশ। কি কি শিখলাম? ক, পাবলিক প্রসিকিউটর মামলা পরিচালনা করবেন। খ, বাদী পক্ষের অ্যাডভোকেট, সরকারি অ্যাডভোকেট বা রাষ্ট্রপক্ষের পিপি, তিনি আসামিকে দোষ দিয়ে মামলা শুরু করবেন। গ, এগুলো শোনার পর, নথিপত্র পর্যালোচনা করার পর আদালতের যদি মনে হয় মামলা চালানোর কোনো সেরকম যুক্তিসঙ্গত কারণ নাই, তাহলে আসামিকে অব্যাহতি দিয়ে দিবেন। 265 গ, আনুষ্ঠানিকভাবে চার্জ গঠন করবেন। যদি দেখেন না মামলা চালানোর কারণ রয়েছে, পাশাপাশি আসামিকে জিজ্ঞাসা করবেন যে তিনি দোষ স্বীকার করেন কিনা।
265 ঘ। এরপরে যদি দোষ স্বীকার করে ফেলে তাহলে দণ্ডাদেশ 265 ও। আর যদি দোষ স্বীকার না করে তখন একটা শুনানির তারিখ ধার্য করবেন, অর্থাৎ একটা শুনানির ডেট ঠিক করে নেবেন যে আগামী দিন তাহলে আপনারা সাক্ষ্য প্রমাণগুলো কোর্টে উপস্থাপন করুন। তো দুই পক্ষকে সাক্ষ্য গ্রহণ করার জন্য সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করবে 265 চ। এবার 265 বলেছে ওই ধার্য তারিখেই সাক্ষ্য গৃহীত হবে বা সাক্ষ্য গ্রহণ করবে 265 ছ। এইবার আসেন সাক্ষ্য প্রমাণ নেওয়া হয়ে গেলে কি করবে, সবকিছু যাচাই বাছাই করে আসামিকে হয় খালাস দিবে, আসামিকে খালাস দিয়ে দিবে, না হলে দণ্ডাদেশ দিবে, তাই তো। তো দণ্ডাদেশ দেওয়ার আগে আবার একটু প্রসেস তারা রেখেছে যে অপরাধী ব্যক্তি আত্মসমর্পণ মানে আত্মপক্ষ সমর্থনে কিছু বলতে চায় কিনা। তাহলে 265 বর্গীয় জয় হলো খালাস। এগুলো পড়ার পর বা এগুলো বিচার বিশ্লেষণ করার পর সাক্ষ্য প্রমাণ নেওয়ার পর ম্যাজিস্ট্রেট কি করতে পারবে, অপরাধী ব্যক্তিকে যদি দেখে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি বা তার অপরাধে অভিযুক্ত হওয়ার মতো তেমন কোনো কিছু নাই, তখন আসামিকে খালাস দিয়ে দিবেন। আর যদি খালাস দিতে না পারেন তখন তাকে বলবেন যে আপনাকে তো খালাস দেওয়া যাচ্ছে না, তো আপনি তো দণ্ডের আওতাভুক্ত হতে যাচ্ছেন, আপনি কি আত্মপক্ষ সমর্থনের জন্য কিছু বলতে চান, আপনার কাছে সেলফ ডিফেন্সের কিছু আছে, তখন এভাবে জিজ্ঞাসা করবে তাকে। হ্যাঁ, তো আত্মপক্ষ সমর্থনের জন্য তিনি কোনো, এটা তার আইনগত অধিকার, তিনি কোনো সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে পারেন কিনা। এবার আসেন যদি তিনি আত্মপক্ষ সমর্থন করে কিছু বলেন তো বাদী পক্ষ আবার যুক্তি খণ্ডন করবে না, তারাও আবার যুক্তি খণ্ডন করতে পারবে, পুরো একটা মুভির মতন কাহিনী। হ্যাঁ, 265 ইয়েতে হলো আর্গুমেন্ট বা যুক্তি তর্ক, আত্মপক্ষ সমর্থন হয়ে যাবে 265 ঝ। এরপর ইয়োতে সওয়াল জবাব হবে বা আর্গুমেন্ট হবে, তিনি যে আত্মপক্ষ সমর্থনমূলক বক্তব্য বা যে সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করলেন এটার উপরে আবার বাদী পক্ষের অ্যাডভোকেট জেরা করবে, যারা মামলা দায়ের করলো তারা আবার এই বিষয়ে জেরা করবে। আচ্ছা, এইবার আসেন চূড়ান্ত রায় হয়ে যাবে 265 ট, খালাস দিয়ে দিবে অথবা দণ্ডাদেশ দিয়ে দিবে। এখানে তো আর কিছু বলার সুযোগ নাই, কারণ সকল প্রকার সাক্ষ্য প্রমাণ গৃহীত হয়েছে অলরেডি। হ্যাঁ, তো 265 হলো খালাস দিবে, তো দুইবার খালাস পেলাম, বর্গীয় জয় একবার খালাস, আবার 265 একবার খালাস। এরপরে 265 বলেছে পূর্ববর্তী দণ্ড, এইভাবে দণ্ডিত করার সময় আবার দেখে নিবে যে ওই ব্যক্তি আগেও অপরাধ করেছিলেন কিনা, আবার পেনাল কোডের 12 অধ্যায় 17 অধ্যায়ের অপরাধ করেছেন কিনা, তাকে নতুন করে বর্ধিত দণ্ড দেয়া যায় কিনা। বুঝতে পারলাম, এই জন্য কিন্তু চার্জে পূর্ববর্তী দণ্ড লেখা থাকে যাতে একই ব্যক্তি বারবার বারবার অপরাধে জড়িয়ে পড়তে না পারে বা বেশি দণ্ডের ব্যবস্থা করা যায়। বেশি দণ্ড দিলে পরবর্তীতে এই অপরাধ প্রবণতা কমে যাবে, এই জন্য বলেছে পূর্ববর্তী দণ্ডাদেশ সম্পর্কে তাকে সরাসরি জিজ্ঞাসা করলেও সে যদি উত্তর নাও দেয় রায়ের কপিটা সংগ্রহ করে অবশ্যই কি করা যাবে, তাকে বর্ধিত দণ্ডের ব্যবস্থা করা যাবে। ওইখানে আর তার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ উপস্থাপন না করে আগে দণ্ডিত হয়ে থাকলে রায়ের কপি থাকবে না, রায়ের কপি দেখেই তাকে পুনরায় দণ্ডিত করা যাবে। এই ছিল দায়ের আদালতের বিচার। তাহলে মোটামুটি কিভাবে আমরা পড়বো, প্রথমে পাবলিক প্রসিকিউটর মামলা পরিচালনা করবেন ক, 265 ক। তারপরে খয়ে বাদী পক্ষের অ্যাডভোকেট বা পাবলিক প্রসিকিউটর কি করবেন, আসামিকে দোষ দিয়ে মামলাটা শুরু করবেন বা উদ্বোধন করবেন। এরপরে আদালত যদি দেখেন যে সাক্ষ্য প্রমাণ নেই বা তেমন কিছু পাওয়া যাচ্ছে না, শুরুতেই অব্যাহতি দিবেন গ। অব্যাহতি দিতে না পারলে তখন চার্জ গঠন করবেন ঘ। আসামিকে পড়ে শোনাবেন, বুঝিয়ে দিবেন, জিজ্ঞাসা করবেন আত্মপক্ষ সমর্থন করেন কিনা। যদি আত্মপক্ষ সমর্থন করে তাহলে, দুঃখিত, যদি দোষ স্বীকার করেন, দোষ স্বীকার করেন কিনা, দোষ স্বীকার করলে দণ্ড দিবেন 265 ও, দোষ স্বীকারের ভিত্তিতে দণ্ডাদেশ। আর যদি সংশ্লিষ্ট ব্যক্তি অপরাধ স্বীকার না করে তাহলে একটা সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করবেন 265 ছ। চ, নির্ধারিত তারিখেই সাক্ষ্য গ্রহণ হবে 265 ছ। সাক্ষ্য গ্রহণ শেষে বিচার বিশ্লেষণ করে তাকে খালাস দিতে পারবে 265 বর্গীয় জ। যদি খালাস দিতে না পারে তখন তাকে বলবে আপনি আত্মপক্ষ সমর্থনমূলক বক্তব্য দিতে চান কিনা বা অন্য কোনো সাক্ষ্য প্রমাণ আছে কিনা, তিনি সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করবেন ঝ, ঝড়ের ঝ। আর ইয়তে বলেছে আবার বাদী পক্ষ সেটার উপর আবার কি করবে, যুক্তি তর্ক করবে বা সওয়াল জবাব করবে, এটাকে বলে আর্গুমেন্ট। আচ্ছা, এটা হয়ে যাওয়ার পরে একদম চূড়ান্ত রায় দিবে ট। বুঝতে পারলাম, এরপরে আপনারা একদম এক লাইন করে করে লিখে দিয়েছি, এখান থেকে একটু পড়ে নিলে হবে। পূর্ববর্তী দণ্ডটা আবার দেখে ম্যাজিস্ট্রেট তাকে পুনরায় দণ্ডিত করবেন। এই পর্যন্ত থাকবে দায়ের আদালতের বিচার। এরপরে আমাদের গুরুত্বপূর্ণ সেশনটা, তাই না? এবার আমরা পড়বো রাজসাক্ষীর বিচার। রাজসাক্ষী
রাজসাক্ষী সংক্রান্ত বিভিন্ন আইনে আলোচনাগুলো পাবেন আপনারা, যেমন আপনারা রাজসাক্ষী পাবেন ফৌজদারি কার্যবিধির যে 337 থেকে মোটামুটি 339-এর ক পর্যন্ত বিভিন্ন ভাবে রাজসাক্ষী সংক্রান্ত আলোচনা রয়েছে। আবার আপনারা দেখতে পাবেন সাক্ষ্য আইনেও আমরা দেখি দুষ্কর্মের সহায়তাকারী যোগ্য সাক্ষী বলে বিবেচিত হবে, অর্থাৎ একজন অ্যাকমপ্লিস, যে ব্যক্তি অপরাধে সহায়তা করেছেন, তিনিও কি হবেন, যোগ্য সাক্ষী বলে বিবেচিত হবেন। তার একটা সাক্ষ্যের উপর ভিত্তি করেই সহযোগী আসামিদেরকে কি করা যায়, দণ্ডিত করা যায়। অসমর্থিত সাক্ষ্য, এই রাজসাক্ষীর সাক্ষ্যের সমর্থনে আর কোনো প্রমাণ নাই বা কোনো সাক্ষ্য নাই, তারপরেও সহযোগী আসামিদেরকে দণ্ডিত করা যায়। কত ধারায় বলা হয়েছে এই কথা? 133 ধারায়। আবার দেখেন, একজন রাজসাক্ষী তিনি কি নিজে অপরাধী না? তিনি কিন্তু নিজেও অপরাধী, বিশ্বাসের অযোগ্য। তো এই ধারাটা, এই ধারাগুলো গল্পের মতো করে আমরা পড়বো, যাতে করে দ্রুত জিনিসটা মাথায় ঢোকে এবং সহজে বের না হয়। হ্যাঁ, তো খেয়াল করেন, শত্রুর শত্রু হলো আমার বন্ধু, এরকম আমরা বলি না? বা নাটকেও এরকম ডায়লগ দেখি, মুভিতে দেখি। তাহলে শত্রুর শত্রু হলো বন্ধু। অর্থাৎ কিছু অপরাধী পাওয়া গেল, ধরে নেন একটা এরকম একটা ঘটনা ঘটলো, ডাকাতির ঘটনা ঘটলো। তো ডাকাতিতে সদস্য সংখ্যা কতজন থাকে? 5 বা ততোধিক ব্যক্তি। মনে করি 5 বা ততোধিক ব্যক্তি মিলে একটা ডাকাতি অনুষ্ঠান করলো বা খুন করলো। করার পর এই 5 বা ততোধিক ব্যক্তি তারা সকলেই ধরা পড়লেন, আদালতে তাদের বিচার চলমান, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে না। আমরা বলি না ক্লুলেস, ক্লুলেস হয় না, আসলে কোনো না কোনো ক্লু থাকে, হয়তো তাৎক্ষণিক পাওয়া যায় না, কিন্তু পরবর্তীতে এই ক্লু উদ্ধার করা সম্ভব, বা পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করলে, ক্রাইম সিন বা অন্যান্য ইনভেস্টিগেশন গুলো ঠিক মতো করলে একটা না একটা ক্লু পাওয়া যায়ই যায়, তাই তো? তো দেখেন, সাধারণত তাৎক্ষণিকভাবে যেহেতু কোনো ক্লু পাওয়া যাচ্ছে না বা অপরাধীরা অপরাধের দায় থেকে রেহাই পেয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে এই ব্যবস্থা রাখা হয়েছে। অর্থাৎ অপরাধী ব্যক্তিদেরকে ক্ষমা, যে কোনো একজনকে ক্ষমা প্রদর্শনের জন্য আদালত প্রস্তাব দিতে পারবেন। বুঝতে পারলাম? তো 5 জন ব্যক্তি ডাকাতি সহ খুন অনুষ্ঠান করলো, করার পরে তারা সকলেই ধৃত হলেন, কিন্তু কারো বিরুদ্ধেই কোনো সাক্ষ্য প্রমাণ পাওয়া না গেলে কিন্তু তাই বলে কি সকলকে ছেড়ে দেয়া যাবে? অপরাধ আবার সংগঠন হয়েছে, এটা আবার সুনিশ্চিত, তাহলে তাদেরকে অন্তত দণ্ড দিতে হবে। এভাবে বাকিদেরকে দণ্ডিত করতে যে কোনো একজনকে আদালত কি করতে পারে, ক্ষমার প্রস্তাব দিতে পারে। আচ্ছা, এভাবে যে ক্ষমার প্রস্তাব প্রদান করে, এটাই হলো, যে ব্যক্তিকে ক্ষমার প্রস্তাব দেওয়া হয় তিনি হলেন রাজসাক্ষী বা অ্যাপ্রুভার। অ্যাপ্রুভার লিখতে পারেন আপনার, রাজসাক্ষীর ইংরেজিটা অ্যাপ্রুভার লিখতে পারেন। আসেন আমরা কতগুলো বিষয় জানবো। এই ধারাটার মূল উদ্দেশ্য কি, কেন এরকম করে রাজসাক্ষী বানানো হয়? যখন কোনো অপরাধীদের অপরাধ প্রমাণে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ কিছু পাওয়া যায় না, তখনই রাজসাক্ষী ঘোষণা করা হয় বা কোনো ব্যক্তিকে ক্ষমার প্রস্তাব করা হয়, যে কোনো একজনকে তার অপরাধটা কমিয়ে দিয়ে বা তাকে রেহাই দিয়ে বাকিদেরকে দণ্ডের আওতায় নিয়ে আসার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য রাজসাক্ষী করা হয়। তাহলে মূল উদ্দেশ্য কি? যদি বলে রাজসাক্ষী কাকে বলে, কোনো ব্যক্তি রাজসাক্ষী ঘোষণা করার মূল উদ্দেশ্য কি, এটা আমরা বানিয়ে লিখে ফেলতে পারবো। এবার আসেন, কে ক্ষমা করতে পারেন, কোন আদালতগুলোকে এই ক্ষমতা দেওয়া হয়েছে? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পারবেন, এবং তদূর্ধ্ব যে আদালত রয়েছে তারাও রাজসাক্ষী ঘোষণা করতে পারবেন। ছোট ছোট করে জানি বিষয়গুলো। তাহলে প্রথমে দেখলাম রাজসাক্ষী কারা হয়। বড় বড় অপরাধগুলোর ক্ষেত্রে, এই যে এখানে দেখেন কতগুলো অপরাধ দায়ের আদালতে বিচার হতে পারে বা বিচারযোগ্য, এরকম যে কোনো অপরাধ, যেই অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, 10 বছরের উপরে কারাদণ্ড, এরকম অপরাধ পেনাল কোডের 221 ধারা অনুযায়ী 7 বছর দণ্ড দেওয়া যাবে, এমন অপরাধ 216 ক, 369, 401, 435, 447 অপরাধমূলক অনধিকার গৃহপ্রবেশ, এই ধরনের অপরাধগুলো যাদের বইয়ে 477 আছে, 447 করে নেন। তো এই ধরনের অপরাধগুলো যদি কোনো ব্যক্তি সংগঠন করে, এই ধরনের অপরাধের ক্ষেত্রে প্রথম শ্রেণী এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কি করতে পারে, ওই ব্যক্তিদেরকে ক্ষমার প্রস্তাব দিতে পারে। এভাবে যে ব্যক্তিকে ক্ষমার প্রস্তাব দেওয়া হয় তিনি হলেন রাজসাক্ষী, এরকম করে লিখতে পারেন। আচ্ছা, 216 ক, 369 এই ধারাগুলো যে একটু পড়লাম, একটু এক নজর দেখে নেই। 216 ক, দস্যু বা ডাকাতকে আশ্রয় দান করা, ডাকাত বা দস্যুদেরকে আশ্রয় দান করা। 369, 10 বছরের কম বয়স্ক শিশুর দেহাবরণ চুরির উদ্দেশ্যে কি করা, 10 বছরের কম বয়স্ক শিশুকে অপহরণ করে নিয়ে যাওয়া। এইগুলো যখন পেনাল কোড পড়বেন আরো পরিষ্কার হয়ে যাবে, আর যারা পড়েছেন তাদের তো মাথায় আসেই, একটু স্মরণ করিয়ে দেয়া। 401, চোরের দলভুক্ত হওয়া, গ্যাং মামলা তাই না, চোরের দলভুক্ত হওয়া। 435,
435 কি কৃষি ফসলের ক্ষতি সাধন করা বা অনিষ্ট সাধন করা আমরা পড়েছিলাম। 447 হচ্ছে অনধিকার প্রবেশ। তো এই ধরনের অপরাধগুলোর ক্ষেত্রে অথবা দায়ের আদালত কর্তৃক বিচারযোগ্য অপরাধের ক্ষেত্রে অথবা 10 বছরের উপরে কারাদণ্ডযোগ্য অপরাধের ক্ষেত্রে কি করা হয়, প্রথম শ্রেণী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওই ব্যক্তিদেরকে বা যে কোনো একজনকে ক্ষমার প্রস্তাব দিতে পারেন, বাকিদেরকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য কি করতে পারেন, ক্ষমার প্রস্তাব, যে কোনো একজনের প্রতি ক্ষমার প্রস্তাব দিতে পারেন। এবার আসেন কি শর্ত, ক্ষমার প্রস্তাব কেন ক্ষমা করা হবে, তিনি সম্পূর্ণ এবং সত্য ঘটনা প্রকাশ করবেন, এই শর্তে তাকে ক্ষমার প্রস্তাব দেয়া হবে। তাহলে শর্তটা কি, শতভাগ সম্পূর্ণ এবং সত্য তথ্য প্রকাশ করতে হবে। বুঝতে পারলাম ঘটনা? তাহলে যদি সংজ্ঞাটা আসে আমরা এভাবে লিখবো, দায়ের আদালতে বিচারযোগ্য অপরাধ বা যেগুলোর দণ্ড এরকম এই ধরনের অপরাধের ক্ষেত্রে অপরাধী ব্যক্তিকে প্রথম শ্রেণী বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ক্ষমার প্রস্তাব দিয়ে থাকেন। এভাবে যে ব্যক্তিকে ক্ষমার প্রস্তাব প্রদান করা হয় তিনি হলেন রাজসাক্ষী বা অ্যাপ্রুভার। যেমন করে আপনি আরো সুন্দর করে গুছিয়ে লিখতে পারলে তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপরে গেলাম আমরা, যদি বলে উদ্দেশ্য কি একটু বানিয়ে লিখলাম। কখন প্রস্তাব দেওয়া হয়, সাধারণত কোনো ঘটনার সাক্ষ্য প্রমাণ পাওয়া না গেলে অপরাধীদেরকে ন্যায় বিচার, বাদী পক্ষের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, সম্পূর্ণ সত্য ঘটনা প্রকাশের জন্য, এগুলো বানিয়ে লিখবেন। কোন পর্যায়ে, অপরাধ আমলে নেওয়ার সময় থেকে শুরু করেও হতে পারে, বিচার পর্যায়ে দায়রা আদালত পারে, আবার বিচারের প্রথম দিকে পারে আমলে নেওয়ার পর, রায় ঘোষণার পূর্ব পর্যন্ত, এখনো রায় দেয়নি তার আগে পর্যন্ত পারবে, হ্যাঁ এরকম বলেছে। আর তদন্ত অনুসন্ধান বিচারের যে কোনো পর্যায়ে পারে, শুধু রায়টা দেওয়ার আগেই কি করবে, রাজসাক্ষী ঘোষণা করতে পারবে বা রাজসাক্ষীকে ক্ষমার প্রস্তাব দিতে পারবে। আচ্ছা, এবার আসেন, রাজসাক্ষী কি আর আসামি থাকে না সাক্ষী হয়ে যায়? রাজসাক্ষী কিন্তু আর আসামি থাকে না, তিনি কি হয়ে যান, সাক্ষী হিসেবে তাকে গণ্য করতে হবে। 337-এর 2টা একটু নিয়ে নেন। বলেছে দেখেন, যে ব্যক্তিকে এভাবে ক্ষমার প্রস্তাব করা হলো তিনি আদালতে বা পরবর্তী বিচারে সাক্ষী হিসেবে তার জবানবন্দি গ্রহণ করতে হবে। তাহলে বুঝতে পারলাম, যে ব্যক্তিকে রাজসাক্ষী ঘোষণা করা হলো সেই ব্যক্তি কি হবেন, সেই ব্যক্তি কিন্তু আর আসামি থাকবেন না, তিনি সাক্ষী হিসেবে গণ্য হবেন। পরবর্তী বিচারে তাকে সাক্ষী হিসেবে আদালতে তার জবানবন্দি গ্রহণ করতে হবে। এটা কেন করে জানেন নাকি, কেন করে, তাকে কেন সাক্ষী হিসেবে গণ্য করতে হবে? প্রশ্ন থাকলো একটু ছোট করে লেখেন দেখি, কার মাথায় দ্রুত কাজ করে একটু দেখি। তাহলে রাজসাক্ষীকে কেন সাক্ষী হিসেবে গণ্য করা হবে? সে তো আসামি ছিল, এখনো তো বিচার শেষ হয় নাই, তাহলে কেন তাকে সাক্ষী হিসেবে আলাদা করে তার জবানবন্দি গ্রহণ করতে হবে? আজ এবার আসি, বলেছে যে পূর্ব থেকেই যদি বিচার, তিনি যদি জামিনে না থাকেন তাহলে রাজসাক্ষীকে আদালত কি করবে, বিচার শেষ না হওয়া পর্যন্ত কিন্তু আবার আটক রাখবে। হ্যাঁ, তো তিনে বলেছে দেখেন 337-এ 2 একের ক 2-এর ক এগুলো লাগবে না, সরাসরি 3টা নেন। যদি এইরকম ব্যক্তি আগে থেকেই জামিনে না থাকেন তাহলে তাকে বিচার শেষ না হওয়া পর্যন্ত আদালত আটক রাখতে পারবে। আচ্ছা, শিখলাম আমরা রাজসাক্ষী কাকে বলে, মূল উদ্দেশ্য কি, রাজসাক্ষী কাদেরকে বানানো হয়, কোন অপরাধের ক্ষেত্রে কোন আদালত বানিয়ে থাকেন রাজসাক্ষী বা রাজসাক্ষীর প্রস্তাব দিয়ে থাকেন, বানানো তো না, প্রস্তাব দিয়ে। ভাষাটা হলো রাজসাক্ষীকে, রাজসাক্ষী হওয়ার জন্য কোনো অপরাধের সহযোগীকে ক্ষমার প্রস্তাব প্রদর্শন। আচ্ছা, তাকে কি হিসেবে গণ্য করতে হবে, সাক্ষী হিসেবে গণ্য করতে হবে। এতগুলা লোক একটাও মেসেজ দিলেন না, এটা কোনো কথা? কেন, এটা তো বোঝাই যাচ্ছে যে আপনি, রাজসাক্ষী কি সে অপরাধী ছিল, ছিল না? তো আমি তুমি সবাই মিলে একসাথে অপরাধ করলাম, আমি আবার এখন সাক্ষী হয়ে গেলাম, একই সাথে সবার সঙ্গে রাখলে কি আমাকে আস্ত রাখবে তারা? এই জন্য তাকে সাক্ষী হিসেবে তার জবানবন্দি গ্রহণ করতে হবে এবং তাকে পৃথকভাবে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, আলাদা রাখতে হবে না। তারা এখন নিজেরা নিজেরা শত্রু হয়ে গেছে কিনা, এটা তো একটা সহজ বোঝার বিষয়। আচ্ছা, এবার আসেন 337-এ ক্ষমার প্রস্তাব প্রদান করা হলো কিন্তু তিনি ক্ষমার, কেউই ক্ষমার প্রস্তাবে রাজি হলো না, তখন কি হবে? 337 কিন্তু ক্ষমার প্রস্তাব দেয়া হয়, হ্যাঁ, আর 338-এ আদালত ক্ষমাই করে দেয় আগে। তো যদি আবার বিশ্বাস না পায়, ভরসা না পায় যে আদালত হয়তো আমাকে ক্ষমা করবে না, সেক্ষেত্রে ক্ষমা প্রদর্শনের নির্দেশ দানের ক্ষমতা, ক্ষমা একদম রায় দেওয়ার আগেই, যে কোনো সময়, রায় প্রদানের পূর্বেই যে কোনো সময় দায়রা আদালত যে অপরাধীদের বিচার চলছে সেই আদালতে বিচারকালে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত গোপন তথ্যের অধিকারী বলিয়া অনুমিত ব্যক্তিকে ওই একই শর্তে
সম্পূর্ণ সত্য এবং পূর্ণাঙ্গ ঘটনা প্রকাশ করতে হবে। এরকম শর্তে কি করতে পারবে? ক্ষমা মঞ্জুর করতে পারবে। তাহলে এইখানে ক্ষমাটা মঞ্জুর করে ফেলে 338। 337, 338-এর পার্থক্য বুঝতে পারতেছি তো আমরা? দেখেন 337-এ কিন্তু কেবল ক্ষমার প্রস্তাব দেওয়া হয়েছে, ক্ষমা মঞ্জুর করা হয়নি। কোনো একজন অপরাধীকে ক্ষমার প্রস্তাব দেওয়া হলো আর ক্ষমা মঞ্জুর করা হলো, দুটো কি এক কথা? এক কথা নয়। এখানে দায়রা আদালতের ক্ষমতা, দায়রা আদালত তো অনেক বড় আদালত, তারা কি করতে পারবে? বিচারের আগেই অপরাধী ব্যক্তিকে ক্ষমা করতে পারবে। পাশাপাশি চিফ জুডিশিয়াল, চিফ ম্যাজিস্ট্রেটকে আদেশও দিতে পারবে যে ঠিক আছে, যে কোনো একজনকে ক্ষমা করে দেন, দিলে উনি যদি সত্য এবং সম্পূর্ণ ঘটনা প্রকাশ করে, তার কাছে যদি গোপন তথ্য থেকে থাকে, বাকি অপরাধীদেরকে বিচারের আওতায় নিয়ে আসা যাবে। ব্যাপারগুলো বুঝতেছি? দুইটা ধারা সৃষ্টির প্রয়োজন কি ছিল? 337-এ শুধু ক্ষমার প্রস্তাব, প্রথম শ্রেণী মেট্রোপলিটন তারাও পারবে, কিন্তু ওইটুকুতে আসামি ধরেন কনভিন্স হলো না যে আমাকে ক্ষমার প্রস্তাব দিয়েছে, যদি ক্ষমা না করে, তো দায়রা আদালত বিচারের আগেই মঞ্জুর করে ফেলতে পারবে যে তোমার ক্ষমা মঞ্জুর করা হয়েছে, তুমি এখন সহযোগী অপরাধীদের বিরুদ্ধে যা জানো সকল তথ্য দিয়ে দাও। বুঝতে পারলাম 338? আচ্ছা, তাহলে কে কে পারে? দায়রা আদালত পারে, পাশাপাশি চিফ জুডিশিয়াল, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে ক্ষমা মঞ্জুরের আদেশ দিতে পারে দায়রা আদালত, এবং সেটা রায় হওয়ার পূর্বে বিচার চলাকালীন সময়ে যে কোনো সময় কি করতে পারবে? এই ক্ষমাটা মঞ্জুর করে ফেলতে পারে। এই দুইটা হলো ক্ষমার ধারা, ক্ষমা করার প্রস্তাব এবং ক্ষমা প্রদর্শন, এই দুইটা 337, 38 ধারা। এবার আসেন, কোন একজন ব্যক্তি ক্ষমার প্রস্তাব তাকে আগেই ক্ষমা করে দেওয়া হয়েছে, চিন্তা করেন সে যদি বিট্রে করে, তখন কি হবে? সে কথা দিল সকল তথ্য সত্য দিবে, যদি না দেয়, ব্যবস্থা আছে তো, যদি ধোকা দেন সেই ব্যবস্থাও আছে। 339-এ বলেছে যাকে ক্ষমার প্রস্তাব করা হয়েছিল সেই ব্যক্তিরও বিচার করা যাবে। কিভাবে বিচার করবেন? রাজসাক্ষী হওয়ার পর যদি সে আদালতে গিয়ে মিথ্যা সাক্ষ্য দেয়, সত্য গোপন করে, যতটুকু অপরাধ প্রকাশ করার কথা ছিল ততটুকু প্রকাশ না করে, এবং পাবলিক প্রসিকিউটর যদি সার্টিফাইড, ওনাকে যদি সার্টিফিকেট দেন যে না ইনি আসলে কি করেননি, সত্য তথ্য প্রকাশ করেননি। ধরেন এমন অপরাধ সংগঠন হলো, অপরাধ সংগঠন হলে কিছু না কিছু তো তারা পাবেই, তাই না? তো পাবলিক প্রসিকিউটর বললো মহামান্য আদালত খুন কিভাবে সংগঠন হয়েছে সেটা বলেনি, এই ঘটনাগুলো ঘটেছে ঘটনাস্থলে, উনি এটার উত্তর দেয়নি। তো পাবলিক প্রসিকিউটর যখন বলবে যে এই ব্যক্তি শর্ত লঙ্ঘন করেছে, যে শর্তে ক্ষমা মঞ্জুর করা হয়েছিল সেই শর্ত লঙ্ঘন করেছে, তখন ওই ব্যক্তিকে পুনরায় বিচারের আওতায় আনা যাবে। তো কি এবার কি শুরু হলো? ডাবল ট্রাবল শুরু হলো, তাই না? আগে তো একটা অপরাধের বিচার হচ্ছিলই, পাশাপাশি এখন মিথ্যা সাক্ষ্য দানের জন্য পেনাল কোডের সেকশন 193 অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। অপরাধ কি হয়েছে? আরো একটা সৃষ্টি হয়েছে, তাই না? তো 339 ধারায় বললো কোনো ব্যক্তি রাজসাক্ষী হওয়ার পর যদি সে কোনো মিথ্যা সাক্ষ্য দেয়, এটা গোপন করে, যে শর্তে ক্ষমা প্রদর্শন করা হয়েছিল সেটা যদি পালন না করে, তাহলে কি করবেন? পাবলিক প্রসিকিউটর এই বিষয়টা প্রমাণ করবেন তার বিরুদ্ধে যে তিনি ক্ষমার যে শর্ত ছিল শর্তটা মানেননি বা পালন করেননি, অথবা মিথ্যা সাক্ষ্য প্রদান করেছেন। তখন ওই ব্যক্তির বিচার করা যাবে। মূল অপরাধের জন্য তো করা যাবেই, পাশাপাশি মিথ্যা সাক্ষ্য দানের জন্য তাকে বিচারের মুখোমুখি হতে হবে। বুঝতে পারলাম? 339। আচ্ছা, একটু আরো দুইটা উপধারা আছে, একটু দেখতে হবে। সেটা হলো ক্ষমার প্রস্তাব গ্রহণকারী ব্যক্তির বিবৃতি তার নিজের বিরুদ্ধেই আবার সাক্ষ্য হিসেবে আদালতে ব্যবহৃত হবে। যেহেতু সে মিথ্যা সাক্ষ্য দিয়েছে, তার এই সাক্ষ্য তার বিরুদ্ধে আদালতে ব্যবহার করা যাবে। তবে বলেছে হ্যাঁ, হাইকোর্টের অনুমোদন ব্যতীত মিথ্যা সাক্ষ্য দানের অপরাধের নালিশটা গ্রহণ করা যাবে না। এটার জন্য আবার কি করতে হবে? হাইকোর্টের অনুমোদন নিতে হবে। এখানে একটু গুরুত্বপূর্ণ পয়েন্ট, এমসিকিউ দিতে পারে। কোনো ব্যক্তি রাজসাক্ষী হওয়ার পর যদি তিনি মিথ্যা সাক্ষ্য দেন, তখন কার অনুমোদন ব্যতীত মিথ্যা সাক্ষ্য প্রদানের জন্য নালিশ গ্রহণ করা যাবে না? হাইকোর্টের অনুমোদন ব্যতীত এইরকম কোন বিবৃতি সম্পর্কে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অপরাধে নালিশ গ্রহণ করা যাবে না। এমসিকিউ, হ্যাঁ, 195 ধারার মতো অনেকটা, তাই না? সংশ্লিষ্ট অপরাধী ব্যক্তির বিরুদ্ধে কি সুনির্দিষ্ট অভিযোগ না থাকলে এই হাইকোর্টের অনুমোদন ছাড়া এই মামলাটা বিচারের জন্য নেওয়া যাবে না। আচ্ছা, 339-এর কয়ে দেখবো বিচারের পদ্ধতি। তো এখানে বিচারের ক্ষমতা 339, রাজসাক্ষীর বিচার করা যায় 339, বিচারটা কিভাবে হবে? 339-এর ক, চলবে যে 339-এর কয়ে বলল বিচারের পদ্ধতি, যদি চার্জ গঠন হয়ে থাকে, মামলা যদি দায়রা আদালতে চলমান থাকে এবং চার্জ গঠন হয়ে থাকে, তার মানে কি 265-র ঘ,
এই ঘটনা ঘটে গেছে, আদালত তার বিরুদ্ধে চার্জ গঠন করেছে। তো এই আদালত চার্জ গঠনের পূর্বেই, চার্জ তাকে পড়ে শোনানো, এগুলো বুঝিয়ে দেওয়ার আগেই কি করতে পারবে, তার বিচারের ব্যবস্থা করতে পারবে। তবে তাকে একটাবার জিজ্ঞাসা করে নিবে যে আপনি যে মিথ্যা সাক্ষ্য দিলেন, আপনি কেন মিথ্যা সাক্ষ্য দিলেন, বা আপনার কি কিছু বলার আছে কিনা। বললাম না যে সবসময় আদালত চাইবে অপরাধীকে অপরাধ কিভাবে দেখ, তাকে নির্দোষ ভেবে নিবে আর কি সব সময়। আছে যদি ম্যাজিস্ট্রেট আদালতে বিচার চলমান থাকে, তাহলে সাক্ষ্য প্রমাণ গ্রহণের পূর্বেই, চার্জ গঠন হলো না 242-এ, 242-এ চার্জ গঠন করার পর সাক্ষ্য প্রমাণ গঠন করবে, আত্মপক্ষ সমর্থন করলেন, তিনি সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করলেন, এগুলো করার আগেই তাকে বলবে যে আপনি কি দাবি করেন যে আপনি সত্য ঘটনা প্রকাশ করেছেন, দাবি করেন কিনা। যদি ওই ব্যক্তি দাবি করে যে সে মিথ্যা কোনো সাক্ষ্য দেয়নি, অথবা সে সকল ঘটনা সে যতটুকু জানে ততটুকু প্রকাশ করেছে, ক্ষমার সত্ত্ব সে পালন করেনি, তখন পালন মানে ক্ষমার সত্ত্ব সে লঙ্ঘন করেনি, তখন আদালত তাকে খালাস দিয়ে দিবে। আর যদি দেখে যে না, তিনি আসলে কি কোনো আত্মপক্ষ সমর্থনমূলক কোনো কিছু উপস্থাপন করতে পারছেন না, তখন তার বিচার চলমান থাকবে। এই হচ্ছে রাজসাক্ষীর বিচার। আগামী ক্লাসে আমরা 339-এর খ থেকে বাকি অংশগুলো পড়বো, এগুলো গুরুত্বপূর্ণ জায়গা। হ্যাঁ, আপনি ম্যাজিস্ট্রেট আদালতের বিচার, দায়রা আদালতের বিচার, এগুলো পরীক্ষার আগের দিন এক নজর দেখবেন, এমসিকিউ পরীক্ষার আগের দিন এক নজর একটু দেখলেই হবে। কিন্তু এই যে রাজসাক্ষী, এগুলো আপনাকে একদম সুন্দর করে পড়তে হবে। তাহলে 300 মূল পড়া, আজকের ক্লাসের মূল পড়া ছিল সংক্ষিপ্ত বিচার এবং 337 থেকে 339-এর ক। আর রিভিশনে গেলাম না। ধন্যবাদ সবাইকে, এই পর্যন্তই থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।